কেন হঠাৎ করে করে থাইল্যান্ড এবং কম্বোডিয়া নিজেদের মধ্যে এই ঝামেলার মধ্যে জড়াচ্ছে? এই সমস্যাগুলো হচ্ছে আসলে কিন্তু ছোট কান্ট্রি গুলো না। আমি সবচেয়ে বড় দোষ দেব হচ্ছে বড় কান্ট্রি গুলো। ইংরেজদের মতোই ফ্রান্সও কিন্তু ওরা হচ্ছে ডিভাইড এন্ড রুলের মতো, ওরা কিন্তু গন্ডগোল গুলো ওরাই লাগিয়ে দিয়ে গিয়েছে আমাদের তৃতীয় বিশ্বে। কম্বোডিয়া এবং থাইল্যান্ডের যে যুদ্ধটা, এটা হোয়াটএভার দ্য কেস ইট ইজ নাও, ASEAN should actually step in. আঞ্চলিক শক্তিগুলি যদি স্টেপ ইন করে তাহলেই থাইল্যান্ড মেনে নিবে, এমন নাও হতে পারে। কারণ তাহলে তো ডোনাল্ড ট্রাম্প নিজেই এটা বন্ধ করলো, সেটাই তো তারা মানতে পারতো, সেটা তো তারা মানেনি। কেন এই ছোট্ট একটা ঘটনা, একটা সৈন্য মারা যাওয়া বা এই আক্রমণ থেকে এই দুইটো দেশ যুদ্ধে জড়ালো, যেখানে থাইল্যান্ডের মাত্র ৭৫,০০০ সোলজার, কম্বোডিয়া ২,৫০,০০০-এর মতো হবে, এত ছোট কেন? এটার আসলে পেছনে কারণটা কি? মানে আমাদের হয়তো অনেকেই দর্শকরা এই প্রশ্নটা থাকতে পারে যে কেন হঠাৎ করে করে থাইল্যান্ড এবং কম্বোডিয়া নিজেদের মধ্যে এই ঝামেলার মধ্যে জড়াচ্ছে? আসলে দেখুন, এখানে কিন্তু একটা সেন্সরি ওল্ড ডিসপিউটটা, যেটা বললেন ৮০০ কিলোমিটার তাদের দুটো কান্ট্রির ভিতরে যে সীমানাটা বিশ্বাস করে। তো এখন দেখুন, অ্যাটাক কিন্তু দুই দিক থেকেই করেছেন। ছোট্ট ঘটনা করে হোক বা যেটাই হোক। এটাই আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি এইভাবে ইফ উই লেট দ্য কান্ট্রিজ অর দ্য রিজিয়ন গো দিস ওয়ে, I think that's going to be very unfortunate. The way আমরা জানি, হ্যাঁ, আসলে যেমন আমরা দেখি ডনবাস রিজিয়নে কিন্তু আসলে 70% বোধহয় রাশিয়ান স্পিকিং। আমি মনে করি এখানে আপনার যেটা হয়, একটা গণভোট দিয়ে যদি তা যেতে চায়, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। কিন্তু একটা ছোট কান্ট্রি হিসেবে তাকে ইম্পোজ করা, সেটা। এখন আপনি দেখুন যে কম্বোডিয়া এবং যে থাইল্যান্ড, তাদের যে যুদ্ধটা, আমার কাছে মনে হয় রাইট ওয়ে আসিয়ান অ্যাসোসিয়েশন ফর সাউথ এশিয়ান নেশনস, তারা কিন্তু মেম্বার, তারা কিন্তু ইফ দে গেট ইনভলভ রাইট ওয়ে, তাদের তো বিগ পাওয়ার গুলো আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। আমরা জানি আনোয়ার ইব্রাহিম চেষ্টা করেছেন যে এই ধরনের কিন্তু কান্ট্রি গুলো এগিয়ে আসছে না। আলটিমেটলি দেখা যাচ্ছে রিজিওনাল ভাবে আমরা ডিসপিউট গুলো কিন্তু আমরা মীমাংসা করতে পারছি না। আলটিমেটলি দেখা যাচ্ছে যে যখনই আমরা ইউনাইটেড নেশনে যাই, সেখানেও কিন্তু বিগ পাওয়ার। এই প্রবলেম গুলো হচ্ছে আসলে, এই সমস্যাগুলো হচ্ছে আসলে কিন্তু ছোট কান্ট্রি গুলো না। আমি সবচেয়ে বড় দোষ দেব হচ্ছে বড় কান্ট্রি গুলো। বড় কান্ট্রি গুলো কিন্তু সামহাও তাদের ইন্টারেস্টটা দেখে এই কান্ট্রির প্রতি যদি আমি তার যে ইল যে ইল গটেন বা তার যে খারাপ উদ্দেশ্যটা, তাকে কিন্তু সে ইচ্ছা করে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু সে করে না, বলছে তার আমাকে এলাই হিসেবে লাগবে, অর্থাৎ তার ইন্টারেস্টটা দেখে। এইভাবে কিন্তু দেখুন আপনার দীর্ঘ দীর্ঘ লং স্ট্যান্ডিং ভাবে কিন্তু আমরা যদি দেখি, এইভাবেই কিন্তু আপনার সারা বিশ্বে কিন্তু আপনার দেখুন যুদ্ধবিদ্যগুলো বন্ধ হচ্ছে না। দেখুন এই দুই দেশের ভিতরে যে ডিসপিউটটা, এখন বোথ আর নট অ্যাকচুয়ালি কম্প্রোমাইজিং। পিরিয়ডিক্যালি করুক বা এটা যেভাবে করুক না কেন, সেটা তাদের বিভিন্ন, তো তাদের আবার গ্রুপ আছে, রিভলিউশনারি গ্রুপ গুলো আছে, তারাও কিন্তু আবার এখানে কিন্তু একটু বেশি ইন্ধন যোগায়। সো আমি মনে করি এটা এই কম্বোডিয়া এবং থাইল্যান্ডের যে যুদ্ধটা, এটা হোয়াটএভার দ্য কেস ইট ইজ নাও, ASEAN শুড অ্যাকচুয়ালি স্টেপ ইন, যেটা মানুষ ছিল। আর দেখুন, আমরা কিন্তু যুদ্ধ বিগ্রহ থামানোর ব্যাপারে নোবেল প্রাইজকে নিয়ে আসি, হ্যাঁ, এগুলো তো এত, মানে আমি মনে করি যে যে আত্মঘাতী, এবং এগুলো এত ছোট মনের, এবং সারা বিশ্ব মানবতার, যে আমরা মানবাধিকারের কথা বলি, সবচেয়ে বড় কিন্তু অন্তরায় হচ্ছে এই ধরনের যে মানুষের ব্যক্তিগত গুলো স্বার্থ। যে নোবেল প্রাইজ পাওয়ার জন্য আমি যুদ্ধটা থামাচ্ছি, নট ফর দ্য ওয়েলবিং অফ দোজ কান্ট্রিজ অফ দ্য রিজিয়নস। সো দিস ইজ, আমার মনে হচ্ছে আমরা বোধহয় আরো তাদেরকে সাপোর্ট করে যাচ্ছি। যে আমি একটু আগে যেটা বললাম যে 5টা কান্ট্রি আছে, আমরা জানি যে যেগুলো হচ্ছে ভেটো প্রয়োগকারী নিরাপত্তা পরিষদের আর কি। 10টা কান্ট্রি আছে যেগুলো পার্মানেন্ট না, অস্থায়ী। এদের তো আসলে কথা না, মেইনলি একটা কান্ট্রি যদি দিই, এই কান্ট্রি গুলো যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে, বা এর যে স্ট্রাকচারটা জাতিসংঘের যতক্ষণ পর্যন্ত না হবে, এগুলো কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তার আপনি মানে ইউরোপে, তার মানে আপনি বলছেন বড় বড় দেশগুলোর ব্যাপারগুলো নিয়ে আপনার প্রশ্ন রয়েছে। ডেফিনেটলি, এবং আমি কিন্তু বলছি আমার রাশিয়াতে যেটা প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি কাম ফরওয়ার্ড। আপনি আরেকটা বিষয় এখানে উঠিয়েছেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের আঞ্চলিক যে জোটগুলো দেখি বিভিন্ন অর্গানাইজেশনগুলো, যেমন আপনি আসিয়ানের কথা বললেন, যেহেতু এটা সাউথ ইস্ট এশিয়াতে প্রবলেমটা হচ্ছে। এছাড়া ইউএন তো রয়েছে, বা ছোটখাটো বাংলাদেশ, যেমন বাংলাদেশ বা সাউথ এশিয়াতে সার্কের মতো দেশ, ওআইসির মতো যে অর্গানাইজেশনগুলো রয়েছে, এখানে এই অর্গানাইজেশনগুলো আসলে ভূমিকা খুবই প্রশ্নবিদ্ধ। তারা বারবার ওই যে আপনি যেটা বললেন যে যুক্তরাষ্ট্রের মতো বা মালয়েশিয়া এরকম দেশের দিকে তাকিয়ে থাকে যে উনারা কি বলবেন, তারপরের উপরে ডিপেন্ড করে।
আমি একটু খালেকুজ্জামান ভাই আপনার কাছে যেটা জানতে চাই, যেমন আমরা দেখলাম যে থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার অনুটিন উনি কিন্তু একটা কথা বারবার বলছেন যে উনার দেশ অনেক সুন্দর, পর্যটনের জন্য সেরা। কম্বোডিয়া বারবার উনাদেরকে উস্কানিমূলক কাজ করছে। কিন্তু আবার কম্বোডিয়ার পক্ষ থেকে কম্বোডিয়ার হুন মনেট, কম্বোডিয়ার যে প্রাইম মিনিস্টার, উনি কিন্তু বলছেন যে থাইল্যান্ড এক ধরনের ক্ষমতা দেখানোর চেষ্টা করছে, সেখানে চীনের কিছু ইনফ্লুয়েন্স বা মানে বাম ঘরানার, বা ওনারা আসলে যেটাকে বলতে চাচ্ছেন যে যে আমরা যেটা বললাম 800 কিলোমিটারের উপরে যে সীমান্ত, সেই সীমান্তের 5টা জায়গায় মূলত জায়গা নিয়ে মূলত সমস্যাটা তৈরি হয়েছে, যেটি কম্বোডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে। যদিও বা থাইল্যান্ডে লাস্ট আক্রমণ করার পরে কম্বোডিয়া এখনো আক্রমণ করেনি। আমার প্রশ্ন মাতবর ভাই থেকে নিয়ে আপনাকে এই প্রশ্নটা করতে চাই, এই আঞ্চলিক জোটগুলো এই জিনিসগুলো জানে, কিন্তু তারা কেন যুদ্ধ থামাতে এগিয়ে আসে না? কেন যুদ্ধ থামাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে এগিয়ে আসতে হবে? কেন ব্যক্তিগতভাবে আনোয়ার ইব্রাহিমকে এগিয়ে আসতে হবে? তাহলে এই আঞ্চলিক জোটগুলোর আসলে ভূমিকা কি, তাদের আসলে কাজ কি? জি জি, আঞ্চলিক যে সংগঠনগুলি সেগুলির বাইরে গিয়ে আমি বলি যে যুদ্ধটা কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে, এটা কিন্তু নতুন না। সেটা 2008 সনে যুদ্ধ হয়েছে তাদের, 2011-তে হয়েছে, 2025-এ 3বার। তারও আগে যে মূলত যে বর্ডার ডিসপিউটটা ওদের, এটা কিন্তু কিছু হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে। সেখানে আমাদের যেমন বৌদ্ধ বিহার আছে না বাংলাদেশে, একইভাবে কম্বোডিয়া এবং থাইল্যান্ড তারা বুদ্ধিস্ট কান্ট্রি, এবং তাদের জন্য কিছু পবিত্র স্থান রয়েছে। পবিত্র স্থানটা হচ্ছে যে বৌদ্ধ বিহারের নামের মতো অনেকটা প্রিয়া বিহার নামে একটা জায়গা আছে, সেটা হচ্ছে বিশাল একটা মনেস্টারি। সেটা আসলে কম্বোডিয়ার ভাগে পড়েছে। ফ্রান্স যখন চলে যায় ওদেরকে স্বাধীনতা দিয়ে, আবার ইংরেজদের মতোই ফ্রান্সও কিন্তু ওরা হচ্ছে ডিভাইড এন্ড রুলের মতো, ওরা কিন্তু গন্ডগোলগুলো ওরাই লাগিয়ে দিয়ে গিয়েছে আমাদের তৃতীয় বিশ্বে। তো এই যে এটা ওই যে বিহারটা যেটাকে প্রিয়া বিহার বলে, সে প্রিয়া বিহারটা কম্বোডিয়াকে দিয়ে দিয়েছিল। দেওয়ার পরেও কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এটা নিয়ে কেস হয়েছে। সেই কেসে 1962 সনে এটাকে কম্বোডিয়ার পক্ষে তারা রায় দিয়েছে। কিন্তু কম্বোডিয়া যেহেতু তুলনামূলকভাবে দুর্বল দেশ, এই জন্য থাইল্যান্ড কোনোভাবে জিনিসটা মেনে নিতে পারেনি আজ পর্যন্ত। এখন থাইল্যান্ডের সামরিক শক্তি কিন্তু কম্বোডিয়ার তুলনায় অনেক বেশি। থাইল্যান্ড হচ্ছে 25তম সামরিক শক্তি দুনিয়াতে, আর কম্বোডিয়া হচ্ছে 95তম সামরিক শক্তি। কিন্তু এখানে আমার দৃষ্টিতে ব্যক্তিগতভাবে এখানে থাইল্যান্ডের মানে কি বলে অপরাধ বা তাদের দুষ্কর্মই বেশি এখানে জড়িত। মানে কারণ এক ধরনের ক্ষমতা দেখানোর প্রভাব, ক্ষমতা দেখানো, কারণ আইসিজে মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেটা ডিসাইডেড হয়ে গিয়েছে 1962 সনে, তারপরে তারা জিনিসটা মেনে নিচ্ছে না। তারা বলছে যে এটা আমাদেরই। তো এটা যদি তাদেরই হয় তাহলে কোর্টের আইনও আপনি মানবেন না, তাহলে তো তালগাছ আমার টাইপের হয়ে গেল, তাই না? আর যে আঞ্চলিক জোটগুলির কথা বলছেন, এখানে যেটা ঘটে আসলে পৃথিবীতে আনফরচুনেটলি, সেখানে হচ্ছে যুদ্ধগুলির পিছনে অনেকের ইন্ধনও থাকে। যেমন চায়না রাশিয়ার অস্ত্র বিক্রি হয়ে হচ্ছে কম্বোডিয়ার কাছে। কম্বোডিয়া খুব দুর্বল দেশ, আমি একটু আগে বললাম 95th, ওরা হচ্ছে ওদের তুলনায় 6 থেকে 7 গুণ শক্তিধর হচ্ছে আপনার থাইল্যান্ড। কিন্তু এই যে কম্বোডিয়ার যে মানদায়িত্ব আমলের অস্ত্রগুলি, সেগুলি রাশিয়ার থেকে পাওয়া, চায়নার থেকে পাওয়া। আর প্লাস হচ্ছে তাদের তো বললাম কোর্ট থেকে জিতে আসা তাদের পক্ষে রায়, তারপরে থাইল্যান্ড এটা মানছে না। সুতরাং এখানে যে আঞ্চলিক শক্তিগুলি যদি স্টেপ ইন করে তাহলেই থাইল্যান্ড মেনে নিবে, এমন নাও হতে পারে। কারণ তাহলে তো ডোনাল্ড ট্রাম্প নিজেই এটা বন্ধ করলো, সেটাই তো তারা মানতে পারতো, সেটা তো তারা মানেনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে সন্ধিটা, সেখানে কিছু দুর্বলতা রয়ে গেছিল। তিনি চাচ্ছিলেন যে আরেকটা যুদ্ধ আমি থামিয়েছি, এটাই এই নেওয়া, বাহাবাটা নেওয়া হয়েছিল তার প্রধান উদ্দেশ্য। সে অনেকগুলো ইস্যু সে করে নাই, অ্যাড্রেস করে নাই, যে বর্ডারটাকে আমরা তাহলে ঠিক করে দিই, এবং এইগুলি নিয়ে যাতে এই যে যে বিহারটার কথা বললাম, এটা আমরা আসলে ডিসপিউটটা মীমাংসা করে কোন রকমে একটি চুক্তি করে, মানে ওনার যুদ্ধ থামানোর সংখ্যা বাড়ানো, সে এক ধরনের বাহাদুরি নিয়েছে। সংখ্যা যাতে বাড়ায়, সেটি 7টি 8টি 9টি যুদ্ধ থামিয়েছি, সংখ্যা যাতে বাড়ানো যায়। এক্স্যাক্টলি তাই। এবং তিনি একটি ইস্যুকেও সেখানে অ্যাড্রেস করেন নাই। তিনি বলেন না যে আসলে দুই পক্ষ বসি, তোমাদের কিভাবে কার কি ডিসপিউট আছে এগুলি আমরা একটা মধ্যস্থতা করে শেষ করে দিই, সেটা উনি করতে চাননি। উনি চেয়েছেন শুধু তার লিস্টের মধ্যে আরেকটা কান্ট্রি যোগ করতে গিয়ে, যার ফলশ্রুতিতে যা হবার তাই হলো। আপনি ভিতরের আগুন রেখে উপরে যদি ছাই চাপা দিয়ে দেন, লাভ কিছু হবে না।